থেকে অনেক সোনা বের হতে থাকে। আর গাই দেখতে আমার এই সিঁড়ি দিয়ে আমার ঘরে ঢুকে যাও তো, কারণ সেখানে অনেক দামি দামি অমূল্য ত্রান্তিক বাবা, আমি বাকি গরুদের তুলনায় আলাদা কেন? এর কারণ কি? তুমি কোনো সাধারণ গরু না, তুমি জাদুর গরু। তাই তুমি বাকি গরুদের চাইতে আলাদা। তোমার অনেক ক্ষমতা। তুমি চাইলে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে পারবে। তাই? কিন্তু কি করে? তুমি চাইলে তোমার মুখ দিয়ে যখন ইচ্ছে তখন খুশি সোনা, মতি, হিরে, সোনা সব বের করতে পারবে আর গরিব শিয়ালদের সাহায্য করতে পারবে। তাই? তাহলে তো আমার গরিব মানুষদের সাহায্য করা উচিত। যাই, আমি বনে যেয়ে দেখি কোনো গরিব শিয়াল পেলে আমি তাকে হীরামতি সোনা দিয়ে সাহায্য করব। এই ভেবে গাই বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই গ্রামেরই একজন মহিলা নদীর ধারে কাপড় কাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার কাপড়টি নদীর জলে পড়ে ভেসে যায়। হায় আল্লাহ, আমি তো কিছুদিন ধরে এই শাড়িটা কিনেছি এত টাকা দিয়ে, 2 দিন মাত্র সবে পরেছি, আমার টাকাগুলো তো সব জ্বলে গেল, এখন আমার কি হবে? এই কথা বলে শিয়ালিনীটা কান্না করতে থাকে। আরে আরে, ওই শিয়ালিনীটা কান্না করছে কেন? আমি ওখানে যেয়ে দেখি তো ব্যাপারটা কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি অনেক গরিব শিয়ালিনী, অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা শাড়ি কিনেছিলাম পছন্দ মতো, কিন্তু পোড়া কপাল, সেই শাড়িটাও জলে ভেসে গেল। এখন আমি কি করব বুঝতে পারছি না, কোথায় শাড়িটা পাবো? আর এত টাকা আমি কোথায় পাবো যে আবার শাড়িটা কিনবো? আমার কিচ্ছু করার নেই। আচ্ছা চুপ থাকো, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা জাদুই গাই, আমি তোমাকে সাহায্য করছি। এই বলে গাই অনেক সোনা দিতে শুরু করে, আর সমস্ত সোনা নিয়ে শেফা শিয়ালিনী গাইকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। আর যাবার পথে তার প্রতিবেশী বাঘিনী মামি এতগুলো সোনা দেখে অবাক হয়ে যায়। আরে আরে, এত সোনা শেফা কোথায় পেলো? যাই তো আমি ওর পিছু নিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। আর এইদিকে শেফা শিয়ালিনী ঘরে এসে তার স্বামীকে সকল ঘটনা খুলে বলতে থাকে যে সে এত সোনা কোথায় পেল। আর সমস্ত এইসব কথা বাঘিনী মামি জানলা দিয়ে উকি দিয়ে সব শুনতে থাকে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, তাই তো বলি এই শেফালি ফকিন্নি এতগুলো সোনা কোথায় পেল। দাঁড়া, আমিও কাল ওখানে যাব, যে দেখি ওই জাদুই গাই আমাকে কতগুলো সোনা দেয়। তার পরের দিন বাঘিনী একটি শাড়ি নিয়ে এসে নদীর ধারে সেটিকে ইচ্ছে করে ফেলে দিয়ে কান্না করতে শুরু করে। হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল, আমার এত দামি শাড়িটা নদীর জলে ভেসে গেল, এখন আমার কি হবে? কেউ আছো? আমাকে সাহায্য করো। আরে, এই বাঘিনীর আবার কি হলো? যাই তো গিয়ে দেখি কি হয়েছে তোমার, এত বাচ্চাদের মতো কান্না করছো কেন? দেখো না, আমার দামি শাড়িটা নদীর জলে পড়ে গেল, এখন আমার কি হবে? আমি তো বাড়িতেও যেতে পারবো না, বাড়িতে গেলে আমার জামাই আমাকে মারবে, এখন আমি কি করব? খবরদার, তুমি আর কান্না করো না, তোমাকে কেউ মারবে না, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে গাই বাঘিনীকে অনেকগুলো সোনা দেয়। এই নাও, এই সোনাগুলো নিয়ে তুমি বাড়িতে যাও, এই সোনাগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, সেই টাকা দিয়ে একটি শাড়ি কিনে নিয়ে যেও, তাহলে তোমাকে কেউ কিচ্ছুটি বলবে না, কেমন? তুমি বরং এগুলো নিয়ে এখন যাও। আর বাঘিনী সমস্ত সোনা নিয়ে তার ঘরে এসে যায়। এই বোকা গাবিটা 200 টাকা দামের সস্তা শাড়ির জন্য আমাকে 1 বালতি সোনা দিল, আর যদি শোনে যে আরো দামি জিনিস ডুবে গিয়েছে তাহলে তো আরো কিছু দিবে, যদি শোনে সোনা ডুবে গিয়েছে তাহলে তো আরো সোনা দিবে। আমি কালকেই যাব আর সমস্ত সোনা নদীর জলে ফেলে দেব। তার পরের দিন বাঘিনী আবারও সমস্ত সোনা এনে ইচ্ছে করে নদীর জলে ফেলে দেয় আর জোরে জোরে কান্না করতে শুরু করে।
হায় 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 রে, আমার একই সর্বনাশ হলো। আমার এতগুলো সোনা নদীর জলে ডুবে গেল। এখন আমি কি করব? হায় হায়, আমার একই সর্বনাশ হয়ে গেল। আরে, এটা তো মনে হচ্ছে সেই মহিলাই যাকে কাল আমি এতগুলো সোনা দিয়েছিলাম। কিন্তু আজ আবার তার কি হলো যে সে এত কান্না করছে? যাই তো গিয়ে দেখি। কি গো, তুমি এত কান্না করছো কেন? দেখো না, কালকে যে তুমি আমাকে সোনাগুলো দিয়েছিলে সেগুলো সব পানিতে পড়ে গিয়েছে। আমি তো সোনাগুলো ধোয়ার জন্য নদীর জলের সামনে এসেছিলাম, আর হঠাৎ করে সবগুলো সোনা পানিতে পড়ে গেল। এতগুলো সোনা এখন আমি কোথায় পাবো? আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কি, তুমি কি আমাকে বোকা পেয়েছো? সোনা ধুতে আবার নদীর জলের সামনে আসে নাকি কেউ? কাল আমি তোমাকে সোনা দিয়েছি বলে তুমি ভেবেছো আজও হয়তো তোমাকে আমি অনেকগুলো সোনা দেব। তুমি তো অনেক বড় লোভী মহিলা। তোমার মতো এরকম লোভী মহিলার এরকমই সাজা হওয়া উচিত। যাও, তুমি কিচ্ছু পাবে না। যাও, পালাও এখান থেকে। এরপর গাই যেতে যেতে একটি জমিদারের বাড়িতে চলে যায়, আর জমিদারও তাকে ভালো ভালো ঘাস খেতে দেয়। এই জমিদার তো দেখছি অনেক ভালো মানুষ, আমাকে খেতে দিল, তাহলে তো তাকে উপহার দেওয়া উচিত। এই ভেবে গাই অনেক খুশি হয়ে তাকে হীরামুক্ত দিতে থাকে। আরে, এত হিরে! এইটা তো কোনো সাধারণ গাই নয়, এইটা মনে হয় জাদুই গাই। তাই তো ওই এত হিরে দিল। মনে হয় ওর পেটের মধ্যে আরো অনেক হিরে রয়েছে। আমি একটা কাজ করি, ওর পেটটা কেটে সমস্ত হিরে বের করে দেই, তাহলে আমি এই গ্রামের সবচাইতে ধনী হয়ে যাব। এই বাঘের মাথায় এরকম চিন্তা ভাবনা কিভাবে আসতে পারে? হায় সৃষ্টিকর্তা, কি লোভী এই ভাগটা। আমি ভালো ভেবে ওকে এতগুলো হিরে দিলাম, আর ও নাকি আমাকে মেরে ফেলতে চায়। আমি বরং দেরি না করে এখান থেকে পালিয়ে যাই। তারপর গাই ওখান থেকে পালিয়ে যায়। আরে, কি ব্যাপার, জল খাবে নাকি? আহ, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। সবাই শুধু আমার কাছ থেকে ফায়দা নিতে চায়, কেউ আমাকে জিজ্ঞেস করেনি যে আমি কি চাই, কিন্তু তুমি জিজ্ঞেস করলে। সত্যি তুমি খুব ভালো প্রকৃতির শিয়াল, তাই আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি কি আমাকে তোমার সঙ্গে থাকতে দিবে? তুমি আমার সাথে থাকবে? আচ্ছা, সমস্যা নেই, তুমি যতদিন ইচ্ছে ততদিন আমার সাথে থাকতে পারো। এমনিতেও এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। এরপর তারা দুইজন ভালো বন্ধুর মতো জীবনযাপন করতে থাকে। এরপর সেই জমিদার গাইকে খুঁজতে খুঁজতে সেখানে এসে যায়। এই, চুপচাপ এই গাইটা আমাকে দিয়ে দে, না হলে তোকে আমি মেরে ফেলবো। ক্ষমা করেন বাবু, এই গাই ছাড়া অন্য কিছু বলেন, আমি দিতে পারবো, কিন্তু ওকে আমি দিতে পারবো না। ও, তুই তাহলে মানবি না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। আর পরের দিন জমিদার সমস্ত গ্রামবাসীকে ডেকে আনে। শোনো গ্রামবাসীরা, এই শিয়াল গত 5 বছর ধরে আমার ঘরটা ভাড়া নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও দেয়নি। তাই আমি ওকে আমার ঘর থেকে বের করে দিচ্ছি। শোন শিয়াল, এখনো সময় আছে, এই গাইটা আমাকে দিয়ে দে, তাহলে এই বাড়িটা আমি তোর নামে লিখে দেব। আমি আমার বন্ধুকে ছাড়তে পারবো না বাবু, তুমি চাইলে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারো। তারপর জমিদার মিচকেকে ঘর থেকে তাড়িয়ে দেয়। মিচকে ওখান থেকে চলে আসে আর সমস্ত ঘটনা তার গাই বন্ধুকে বলতে থাকে। সত্যি বন্ধু, তোমার কোনো তুলনা হয় না। তুমি আজকে দেখিয়ে দিয়েছো যে বন্ধুত্ব কাকে বলে। এরপর গায়ের মুখ থেকে অনেক সোনা বের হতে থাকে, আর গাই দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। সত্যি বন্ধু, তোমার মতো শিয়ালের সাথে পরিচয় হওয়ার পর আমি ধন্য হয়ে গিয়েছি। আমি সারা জীবন শুধু অন্যের জন্য দিয়ে গিয়েছি, কিন্তু কেউ আমার কোনো সময় খেয়াল রাখেনি। তুমি এতদিন আমার অনেক যত্ন করেছো, তাই আমারও তো তোমাকে কিছু দিতে হয়। তুমি এত কিছু না ভেবে আমার এই সিঁড়ি দিয়ে আমার ঘরে ঢুকে যাও তো। এই ঘরের ভিতরে যেসব জিনিস আছে সকল কিছুর মালিক তুমি। এগুলা আমার তরফ থেকে তোমাকে দেওয়া উপহার।
এরপর মিচকে শিয়াল গাইটির কথা মতো তার সিঁড়ি দিয়ে পেটের ভিতরে ঢুকে যায়। আর সেখানে গিয়ে তো সে অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক দামি দামি অমূল্য রতন, সোনা, রূপা রাখা ছিল। এখন থেকে এই সমস্ত কিছুর মালিক মিচকে শিয়াল। আমি এখন থেকে এগুলো বিক্রি করে গরিব দুঃখীদের সাহায্য করব।